সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় শোক, ক্ষোভ ও অস্থিরতা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নীলোফার চৌধুরী মণি, সাবেক এমপি ও সহসম্পাদক বিএনপি, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জুলাই অভ্যুত্থানের বীরযোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। শহীদ হাদির জানাজায় ঢল নেমেছিল সর্বস্তরের মানুষের। শোকে কাতর লাখো মানুষ শ্রদ্ধা, ভালোবাসা, চিরবিদায় জানায় শহীদ হাদিকে। জুলাই যোদ্ধার এভাবে চলে যাওয়া, দেশ যখন এক ক্রান্তিকাল পার করছে, তারপরও হাদির এমন মৃত্যু, কোন দিকে যাচ্ছি আমরা? শুরু করব নীলোফার চৌধুরী মণি, আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা, এবং সেই সাথে দীর্ঘায়ু কামনা করা। কারণ আমরা যে জায়গাটায় উপস্থিত হয়েছি আমরা কেউই জানি না কে কখন কিভাবে তাকে চলে যেতে হয়। আজকে হাদির যে অবস্থাটা দেখলাম আমরা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে আজকের শোক আমাদের প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশটা কতটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অস্থিরতার শেষ কোথায় আমরা জানি না। এই যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, পর্দার সামনে একরকম, পর্দার অন্তরালে একরকম। পর্দার সামনে আমরা নির্বাচন নিয়ে কাজ করছি, আমরা আমাদের নেতা প্রতীক্ষিত বহুদিন পরে দেশে আসবে সেটা নিয়ে কাজ করছি। আর পর্দার অন্তরালে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নির্বাচনটা কিভাবে ভণ্ডুল করা যায়, কিভাবে বানচাল করা যায়, এবং এই নির্বাচন ভণ্ডুল এবং বানচালেরই আমার কাছে মনে হয় এই কারণটার জন্য হাদিকে চরম অন্যায়ভাবে প্রাণ দিতে হলো, এই পৃথিবীটা ছেড়ে যেতে হলো। যে ছেলেটার দু চোখ ভরা স্বপ্ন ছিল এই দেশটাকে নিয়ে কাজ করবে। হতে পারে আমাদের এক একজনের আদর্শ এক এক দিকে, কিন্তু আদর্শের কিন্তু রূপ, রস, গন্ধ একরকম। এই দেশটাকে সেবা করা, এই দেশের উন্নয়ন আনা, এই দেশের গণতন্ত্রকে মজবুত থেকে মজবুততর করা, সেই জায়গাটায় কিছুই করতে পারল না। যে দু চারটা কথা বললো, সেই কথাটাকেই শত্রুপক্ষ সহ্য করতে পারলো না। এই যে আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা কিসের উপরে এই গণতন্ত্রের কথা বলি আমরা জানি না। যে জেফারসন বলেছিলেন যে তার কথা আমি নাও মানতে পারি, কিন্তু তার কথা বলার অধিকারের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। তার মতের সাথে মিল নাও হতে পারে। তো সেই জায়গায় হাদির কথা মানা তো দূরের কথা, এখনো সেই ইমপ্লিমেন্টের সময় আসে নাই, কিন্তু শুধু কথা বলার জন্যই তাকে চলে যেতে হলো। আপা, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, যদি আমি একটু জানতে চাই যে কথা কি কথা, মানে সেই কথাটা আসলে ওকে আমি ওর সাথে আমি বেশ কিছু টকশো করেছি। সর্বশেষ আপনাদের এখানেই টকশো করেছি ও চলে যাওয়ার, মানে গুলি খাওয়ার 1-2 দিন আগে। আমি এরপরে ওই গুলি খাওয়ার পরে আমি ওকে সব কিছু নিয়ে ওর ব্যাপারে আমার অনুসন্ধান আমার মনে হলো যে ছেলেটার কী এমন দোষ ছিল যে একটা এত টকবগে একটা ছেলে, তাকে চলে যেতে হলো ছোট্ট একটা বাচ্চা রেখে। অনাগত ভবিষ্যৎ, তার স্ত্রীর ভবিষ্যৎ, অনাগত কারণটা খুঁজলেন কেন? আমি কারণটা খুঁজলাম। খুঁজে আমার প্রথম দিকে মনে হলো যে সে খুব কট্টর ইসলামিক একটা মাইন্ডেড ছেলে ছিল। সে ইসলামিক মাইন্ডটাকে ফলো করতে গিয়ে সে আপনার 71-এর ওই জায়গাটা একটা বিতর্কের, তার কথার মধ্যে বিতর্ক চলে আসছে। সেটা আসলো যখন তারপরে সে বেশ কিছু স্ট্রেট কথা বলেছিল, এবং এইখানে অনেককেই সে ওইখানে হেয় করার চেষ্টা করেছে, মানে তার কথা বলার থেকে হেয় হওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু পরবর্তীতে সে যখন অনুধাবন করলো, আসলে মানুষ ফিল্ডে না নামলে বুঝে না যে তার অবস্থানটা কোথায়।
আমি তার 2-3 মাস আগে থেকে মানে স্টেপ বাই স্টেপ যদি আমি ফলো করি, আমি ওখানে দেখলাম সে এনসিপির বিরুদ্ধে কথা বলছে, যাদের সাথে আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, 24 স্বাধীন করেছে, তাদের এগেনস্টে কথা বলেছে। জামাত যাদের সাথে প্রায় একই মনার, শুধুমাত্র এ টিম বি টিম সি টিম এরকম আমি অনেক সময় বলতাম অনেক টকশোতে, ওখানে জামাতের বিপক্ষে কথা বলেছে অনেক সময়। আমার কাছে তখন আমার স্ট্রেঞ্জ লেগেছে। তার মানে ও একটা যে জিনিসটাকে সে ধারণ করেছিল, সেই জায়গায় সে যখন অনুসন্ধান করতে গেল, তখন ও যে জিনিসগুলো পাইছে ওটাই সে তুলে ধরছে। তুলে ধরতে গিয়ে যখন দেখছে যে এখানে যে আমি এত সুন্দর দেখেছি, আসলে তো এখানে অসুন্দরে ভরা তার দৃষ্টিতে, সেই অসুন্দরটাকে নিয়ে কিন্তু কথা বলতে এক ফোঁটাও দ্বিধা করে নাই। এই জায়গাটায় আমি তাকে সম্মান করি ভীষণভাবে। সে যে বিপক্ষে বলছে এই জন্য সম্মান, তা কিন্তু না, সে ওটা তার রিয়েলাইজেশনকে আমি সম্মান করি। আমার সঙ্গে তাও না, মতের মিল নাও হতে পারে। আরেকটা জায়গায় আমি অবাকভাবে দেখেছি যে তার স্টাডিটা কোন জায়গায় নিয়ে গেছে। সে বর্তমান এই মুহূর্তের বিএনপিটাকে সে ধারণ করে নাই। সে আরেকটা দল করে, বিএনপি ধারণ করবে এমন আমি আশাও করি না। কিন্তু শহীদ জিয়া এবং খালেদা জিয়ার এই বিএনপিকে তার মাথার মধ্যে, তার মেমোরিটার মধ্যে শহীদ জিয়ার বিএনপির রাজনীতি তার আদর্শের মধ্যে ঢুকে গেছে রন্ধে রন্ধে। সে অকপটে বলছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন অসুস্থ, বা এই তার আগে যে সেনা কুঞ্জে যে দেখা হলো, সে কি বলেছে? বলছে এই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এই নেত্রী যদি আমার মাথায় একবার হাত বুলাতো, একটা হাত রাখতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হয়তো এটা আর সম্ভব নাও হতে পারে। এই কথাটা কিন্তু আপনার টকশোতেও বলেছে এই বাংলা ভিশনে। আমার কাছে ওই জায়গাটায় আমি নিজে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি এখন পর্যন্ত, আমি ওইখানেই আছি। এই জন্য আমার অনেক কিছু হয় না, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই ছেলেটা চলে যাওয়ার আগে যে এই জিনিসটা রিয়েলাইজ করছে এবং সে স্পষ্ট ভাষায় অকপটে বলতে পারছে, এই জায়গাটা আমি তাকে স্যালুট করি। এটা তার জন্য কি হলো এগুলো তো আমরা জানি, মানে এটা কেন, মানে এই যে বললাম যে সে যে অনুসন্ধান করতে গিয়ে কিন্তু সে অনেক কিছু রিয়েলাইজ করছে। বাংলাদেশে ধরেন একটা 32-33 বছরের ছেলের কাছে, যারা কিনা 32-33 বছরের মধ্যে প্রায় 18 বছর রাজনীতি নাই, একটা রাজনীতি 15.5 বছর ছিল, তার উপর 11 তো 18 বছর যদি আপনি 33-এ ধরেন, তখন ওর 12-13-14 বছর, 14 বছরের ছেলে এই দেশের রাজনীতি নিয়ে কথা বলার কথা না, কাজ করার। তাতে কি হয়েছে, সে যখন রাজনীতিতে ঢুকলো, সে স্টেপ বাই স্টেপ স্টাডি করা শুরু করেছে বিভিন্ন। এই স্টাডিটা তাকে ঠিক জায়গা মতো আনার যখন রাস্তাটা দেখিয়ে দিয়েছে, তখন সে যখন দেখেছে এবং বলা শুরু করেছে, ইতিমধ্যেই তার অনেক শত্রু জন্ম হয়ে গেছে। আমি আগের জায়গায় যদি যাই, আগের জায়গায় যেটা বুঝে না বুঝে অনেক সময় হুমজিক্যালি সে বলেছে। এটা আমিও যদি আজকের কথা, আজকের টকশো আর আমার আজ থেকে 15 বছর আগের, 20 বছর আগের টকশো যদি আপনি হিসাব করেন, আমারও কিন্তু এরকম হবে। ধন্যবাদ আপা, আমি আসবো। রাশেদ খান, আপনি নিশ্চয়ই শুনছিলেন, অনেকগুলো বিষয় নিয়ে আসছে। আমি জাস্ট যেটা দিয়ে শেষ করিনি সেটাই বলি যে তার কথা, অনেক কিছু বলা না বলা কথা, যেগুলো তার জন্য জীবনের হুমকি হয়েছিল, শত্রু দাঁড় করেছিল, যেটাতে আমি শুরু করতে চাই। ধন্যবাদ। হৃদয়ের গভীর থেকে শোক প্রকাশ করছি এবং একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই ওসমান হাদি, তিনি শহীদ হয়েছেন। আমি যদি আগামীকাল শহীদ হই, দেখবেন যে আমাকে নিয়েও এই ধরনের আলোচনা, শ্রদ্ধা জানাবে, আমার বক্তব্যগুলো সামনে আনবে, আমি যে বিষয়ে ভালো কথা বলেছি। কিন্তু ঠিক আজকে কিন্তু আমার নিরাপত্তা নিয়ে এই সরকারের চিন্তা নাই। আজকে বা আরও কয়েকদিন আগেও মনে করেন, যখন থেকে আমরা মনে করছি যে আমাদের নিরাপত্তার ঘাটতি বা সংকট রয়েছে, সরকারের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া, সরকারের কোনো কনসার্ন নাই। মানে বিষয়টা এরকম যে আমরা জীবিত থাকা অবস্থায় যতটা না আসলে মানুষের কাছে বা সরকারের কাছে গুরুত্বপূর্ণ, আমরা মারা যাওয়ার পরে বা শহীদ হওয়ার পরে আরও বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বলছি যে জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি আরও বেশি শক্তিশালী। এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এরকম হয়। তো এরকম কেন হবে?
আপনি কেন তার নিরাপত্তা দিতে পারলেন না? যে ওসমান হাদি বারবার বলছিল যে আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, স্ট্যাটাসও দিয়েছিলেন। এক্স্যাক্টলি। এমনকি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একই কথা বলেছেন, ফেসবুকে ভিডিও দিয়েছেন, পোস্ট করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জনকে জানিয়েছেন। এবং আমি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন সময় তার পোস্ট শেয়ার করেছে, তাকে নিয়ে প্রশংসা করেছে। তার মানে কি? তার মানে অবশ্যই তাকে তারা ফলো করে, তাই না? সেই জায়গায় তার নিরাপত্তা দেওয়া হলো না। আজকে প্রধান উপদেষ্টা বলছেন যে আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসি নাই, আমরা শপথ করতে এসেছি। মানে লোক দেখানো যত কথা আছে মানুষের মন ভুলানোর জন্য সব তারা পারে বলতে, কিন্তু প্রকৃত কাজটা পারে না। এর আগে আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে নুরুল হক নূরসহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপর হামলা করলো, তখনও সে একই কথা। মানে এই সরকারের উপদেষ্টারা শুধুমাত্র মুখে মিষ্টি কথা বলে, আসলে তারা কাজ করে না। যদি ওই ঘটনার বিচার হতো, ওই সময় ওসমান হাদি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, আমি ঠিক পাশাপাশি, এবং অনেকগুলো প্রোগ্রামে একসাথে ছিলাম, টক শোতে ছিলাম। আমার একটা স্মৃতি তার সাথে খুব মনে পড়ে। সেটি হলো যে কিছুদিন আগে সিরডাপে একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম, হয়তো আপনারা ভিডিও দেখেছেন কিনা। তো তিনি বক্তব্য শেষে যখন চলে যাবেন, বা তার আগে আমি তাকে বলেছিলাম যে ভাই, এই বিষয়ে মনে হয় আমাদের কথা বলা উচিত, আপনার জায়গা থেকে আপনি একটু সোচ্চার হয়েন, আপনি যেহেতু এই ধরনের ফ্যাসিজম এবং যারা ফ্যাসিস্ট তাদের ব্যাপারে আপনি অনেক বেশি সোচ্চার। আমি তাকে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি প্ল্যান নিচ্ছে, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ রূপে বা জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারবে না, তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগ আবার স্বতন্ত্র লীগ রূপে, আওয়ামী লীগের যারা দামি এমপি ছিল, পদধারী নেতা ছিল, তারা স্বতন্ত্রভাবে ফিরতে চায়। তো আমার মনে হয় যে আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে একটু সোচ্চার হওয়া দরকার, যে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি যখন বিদায় নেবেন তখন আমাকে বলে গেলেন যে রাশেদ ভাই, আপনি ঠিক বলেছেন, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। এরপরে তার সাথে আমার কোনো কথা হয়নি, দেখা হয়নি। এই যে শেষ দেখা, শেষ স্মৃতি, তিনি আমাকে বলে গেলেন যে কাজ করবেন, তো তার সেই অসমাপ্ত কাজগুলো আমাদের সবাইকে করতে হবে। আজকে যে আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে তিনি খুন হয়েছেন, অনেকে ভোটের কারণে আওয়ামী লীগ ছাত্রলীগকে ক্ষমা করে দিচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, আমাদের সাথে থাকো। আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসন এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল তাদের কাছ থেকে, একটু শেষ করে 1 মিনিটে, আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল তাদের কাছ থেকে এই ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন দলের নেতারা টাকা পয়সা নিচ্ছে, ডামি এমপির কাছ থেকে টাকা নেয়, তাকে প্রটেকশন দেয়, তার নামে কোনো মামলা হয়নি। ঝিনাইদহ 2 আসনে, যেখানে আমার জন্মস্থান, সেখানে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, আক্রান্ত হয়েছে, তবুও কোনো মামলা হয়নি। এখনো পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই ডামি এমপিরা পালতেছে, কোনো মামলা হয় না, বিচার হয় না, এরা নাকি আবার নির্বাচন করবে। ঠিক সারা দেশে আওয়ামী লীগের এই ধরনের যারা ডামি এমপি ছিল, যারা আওয়ামী লীগের নেতা, এদেরকে বলা হচ্ছে কারো কারো নাকি ক্লিন ইমেজ, এদেরকে নির্বাচনের সুযোগ দিবে। তো যে ছাত্রলীগ, যে আওয়ামী লীগ আমার ভাই ওসমান হাদিকে এইভাবে শহীদ করলো, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের পক্ষে ইনিয়ে বিনিয়ে যারা কথা বলবে, আমি মনে করি দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। একজনের সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন, দেখেন রাজনীতিবিদরা এখন মানে যে কাজটা শুরু করেছে, যে তারা 85%কে ইগনোর করে তারা 15%কে গুরুত্ব দিচ্ছে। তো আমাদের রাজনীতিবিদরা আসলে ভুলেই গেছে যে এদেশের 80% মানুষ রাজপথে নেমে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই গণ অভ্যুত্থানের শক্তির উপর যদি আমরা দাঁড়িয়ে থাকি, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ ফিরতে পারবে না। ওই আধিপত্যবাদ ভারতের যে রাজনীতি, আওয়ামী লীগের তোষণ করার রাজনীতি, ওই রাজনীতি ফিরতে পারবে না। আর যখন আপনি এই 15%কে তোষণ করার রাজনীতি বা ভোটের চিন্তা করবেন, বিশ্বাস করেন এই 85% বা এই 85% আপনার কাছ থেকে সরে যাবে। সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভোটের জন্য আওয়ামী লীগকে প্রোটেকশন দিব, তাদের কাছ থেকে টাকা পানি খানাপিনা খাবো, নাকি আমরা এই ফেসিবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে ওসমান হাদি যেভাবে সোচ্চার ছিলেন সেভাবে আমরা ঠিক সোচ্চার থাকবো, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। রাশেদ খান, আমি যে প্রশ্নটা আপনাকে করবো, যে হাদি হত্যার ঘটনা যার নাম আসছে, যে ছাত্রলীগের নাম আসছে, এবং ভিডিও ফুটেজ আপনি দেখছেন যে তার সাথে মিটিং করা, বসা, তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তার সাথে ওঠা বসা ওই পর্যন্ত গেল, এই দায়টা আসলে কে নিবে, কিভাবে গেল?
দেখেন, আমরা যতগুলো মানে বড় মানুষ, মানে নেতা বলেন বা প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের বা বড় দলের নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ঠিক কাছের মানুষ এইভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। যদি আপনি দেখেন শেখ মুজিব, তার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটলো, পাকিস্তানে দেখেন সেখানে যারা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অন্যান্য দেশে, এমনকি আপনার ইন্ডিয়াতে ঠিক উসমান হাদির সাথে ছাত্রলীগকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যেটা আপা বলছিলেন, উসমান হাদি অল্প কয়েকজন মানুষকে নিয়ে তিনি গণসংযোগ করতেন। তার মানে এটা মাস্টার প্ল্যান ছিল। একটু শেষ করি, এটা একটু শেষ করি। না না, আমার আরেকটা একটা একদম ক্লিয়ার। এটা উত্তর হয়নি, আমার শেষ হয়নি। তো এই ছাত্রলীগকে ঢুকিয়ে দেওয়া হলো, তার সাথে সপ্তাহখানিক ধরে গণসংযোগ করলো এবং তারা বলতে থাকলো যে ভাই আপনার সাথে আছি, আপনার সাথে জীবনেও থাকবো, মরণেও থাকবো। এইভাবে তার বিশ্বস্ত হলো, বিশ্বস্ত হয়ে এইভাবে গুলি করলো। দেখেন, এটা অবশ্যই মাস্টার প্ল্যান। ওই শুক্রবারের নামাজের পরে তারা দুই ভাই যাচ্ছিলেন, অর্থাৎ রাস্তাঘাট ফাঁকা, গুলি করলো, সাথে সাথে ময়মনসিংহ চলে গেল, সীমান্ত খোলা, সীমান্ত দিয়ে ভারতে চলে গেল, সেফ হোমে আশ্রয় পেল। অবশ্যই মাস্টার প্ল্যান। আপনার প্রশ্ন মনে হয় আরেকটা বাকি। আচ্ছা, ওটা আমি পরে করবো, যেহেতু আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। তার আগে মনিয়াপা, এই যে ছাত্রলীগ ঢুকিয়ে দেওয়ার বিষয় যেটা নিয়ে আসলেন, এটা শুধু এইখানে না তো, এটা তো তার মানে এটা হচ্ছে সব পার্টিতে হচ্ছে। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমি একটু সময় নিয়ে উত্তর দিতে চাই। দেখেন, আমাদের রাজনীতিটা না আসলে নোংরা হতে হতে চরম পর্যায়ে চলে গেছে। আমরা একটা মানুষকে চরম, এটা বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগ কী করেছে আমাদের সবার সাথে, কিন্তু যখন আমরা খাতির দিতে যাই বা তারা আসে, আমরা কিন্তু অকপটে নিজের করে নিতে কোনো দল, আমি কিন্তু বলবো না এখানে, প্রশ্নটা এই জায়গাটা এমনি হচ্ছে, কোন দল আপনার এখানে পিছায় নাই, যে যার মতো, কি নতুন দল, কি পুরান দল, কি বাম, কি ডান, কি মধ্য, আপনার এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের অবক্ষয়, এটা শুধু জাতির অবক্ষয়। আমরা নিজের স্বার্থটা এত ভালো বুঝি। আজকে যদি হাদি ওই জায়গায় যদি চুলচেরা হিসাব করতো যে হ্যাঁ আমার দল ছোট, যেটা হাদি বলতো, হ্যাঁ আমি কয়টা ভোট পাবো, যা পাবো ওইটাই আমার লাভ, আমাকে যে কয়টা মানুষ পছন্দ করে, ও কিন্তু এইভাবে কথা বলতো। কিন্তু ওইখানে কিন্তু ও কি জানেন না যে এই ছেলেটা ছাত্রলীগ থেকে আসছে? অবশ্যই জানে। ও যেহেতু ওর দল করে নাই, হঠাৎ করে একটা লোক খাতির দিয়ে আসলো, তার খবরটা জানা মিনিমাম, তার আগে অনেকেই বলছে যে দেশের প্রধান উপদেষ্টা বলে যে নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে, সেখানে তো বলার অপেক্ষা থাকে না। আমি, আপনি বা রাশেদ, আমরা কেউই নিরাপদ না, যার যার জায়গা থেকে যে কাউকে লাশের দরকার, যারে পাইলো তারাই নিয়ে গেল, কাউরে পাইলো না, টার্গেট মতো পাইলো না, টার্গেটের বাইরে একজনে নিল। তো এখন এই যে এই জায়গাটায় আপনি, আমরা ভোটের রাজনীতি করতে গিয়ে চরমভাবে এইখানে আমাদের নিজেদের স্খলন হচ্ছে। এই স্খলনটা আমরা যদি রুখতে না পারি, আপনি আমার সঙ্গে মিললে যে আগে বলতাম না যে আওয়ামী লীগের সঙ্গে যারা মিলে তারা বন্ধু সঙ্গী, আর যারা মিলে না তারা জঙ্গি। এটা আওয়ামী লীগ 15.5 বছর কিন্তু জনগণের উপর রুলার স্টিম দিয়ে বুঝাই দিয়ে গেছে। ঠিক একই অবস্থায় এখন হয়তো রুলার স্টিমটা ওরকম নাই, কিন্তু স্টিমটা আছে, আপনার স্টিমটা আছে, যেটা যে তাপটা সবাই নিতে নিতে হাদি চলে গেল। আপনি যদি বিশ্বাস করতো, আর এইখানে আমি মনে করি ও তো হলো পেশাদার খুনি, পয়সার বিনিময়ে সে খুন করছে, তার কোনো আত্মীয় নাই, রক্ত নাই, কিচ্ছু নাই, ও যেখানে টাকা পাবে সেটা করবে। আমাদের কথা হলো এটা করালোটাকে। আপনি দেখেন ঘটনাটা ঘটার পরে হঠাৎ করে একটা দল বিএনপির উপর দিয়ে দায় চাপালো, সাথে সাথে বলা নাই কওয়া নাই, দায় চাপায় ওই টাইমটার মধ্যে আপনার খুনিকে কিন্তু অন্য গ্রুপ বা যে গ্রুপ, ওই গ্রুপ কারা করেছে জানি না, গ্রুপটা একদম সীমানা পার করে দিয়ে দিল। অথচ আমরা এখন দেখি কোন দিক দিয়ে গেছে, কোথায় জুলকারনাইন সাহেব, সে যদি বিদেশে বসে এতগুলা পয়েন্ট পায়, আপনি ঘরে বসে কেন পান না? আপনার আইন শৃঙ্খলা বাহিনী তো তাকে দিচ্ছে, নইলে সে পাবে কিভাবে? তাহলে সে এতগুলো পাচ্ছে, আমরা পাচ্ছি না। এবং আমরা যদি তাকে পাইতাম, কিভাবে পাইতাম তা জানেন? তার লাশটা পাইতাম। কারণ এই বাংলাদেশের, আমি লাইনটা শেষ করি, বাংলাদেশের সিস্টেমে কোনো মানে কুখ্যাত ব্যক্তিকে সাথে হাতে হাতে পাওয়া যায় না।
তার কাছ থেকে তার উইটনেস নিবে, তার কাছ থেকে তার জবানবন্দি নিবে, এটা পাওয়া যায় না। এটা পাওয়ার আগে তাকে মেরে ফেলা হয় যাতে কথাগুলো না বের হয়। তাহলে এরকম যদি হয় তাহলে এই দেশে তো জীবনযাপন করাও বিশাল একটা ব্যাপার। ধন্যবাদ আপা। আসবো আপনার কাছে। রাশেদ খান, এর আগে আপা একটা বিষয় বলে গেছেন, আমি একটু মিস করে গেছি, সেটা নির্বাচন ভণ্ডুল এবং বানচালের একটা উদ্দেশ্য এই হাদি হত্যা। এটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দেখেন, আমি অনেকবার বলেছি, আপা আমাকে এই রুমে ঢোকার আগে প্রশ্ন করছিল, রাশেদ তুমি যে এর আগে বললা যে আওয়ামী লীগের প্ল্যান 50 জনকে হত্যা করবে, তো আমি আপাকে যে উত্তর দিয়েছিলাম আপনাকেও একই কথা বলি। সেটি হলো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করার জন্য যদি আরও 2000 মানুষকে হত্যা করা লাগে, আওয়ামী লীগ সেটি করবে। এবং আওয়ামী লীগ সে ধরনের দল। এত বড় গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, এত মানুষের রক্ত, এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, এরপরে দিল্লিতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা এখনো পর্যন্ত মাপ চেয়েছে? আওয়ামী লীগের কোনো হাইকমান্ডের নেতা মাপ চেয়েছে? চায়নি। দুঃখ প্রকাশ করেছে, অনুতপ্ত বোধ হয়েছে তাদের মধ্যে? হয়নি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ব্যাক করার জন্য এই 50 জন একটি সংখ্যা মাত্র, যে আওয়ামী লীগ 50 জনকে হত্যা করতে পারে, 50 জন প্রার্থীকে। কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তে পারে, এটা 2000 হতে পারে, এটা আরও বেশি ভয়ানক পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগকে বিশ্বাস করে কোনো লাভ নেই। যার প্রমাণ ওসমান হাদি এই ছাত্রলীগের মাস্তানদেরকে, গুন্ডাদেরকে, হয়তো তিনি পরিচয় জানতেন না, হয়তো মনে করেছিলেন যে নিরপরাধ নিরীহ আওয়ামী লীগ, যার পক্ষে তিনি সবসময় বলেছেন যে আওয়ামী লীগের যারা অন্যায় করে নয় তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু কি হলো, সেই ছাত্রলীগ তার সাথে খেলো, একসাথে বসলো, গণসংযোগ করলো এবং মাথায় গুলি করলো। সর্বশেষ তিনি শহীদ হয়েছেন। আওয়ামী লীগ এতটাই জঘন্য দল। দেখেন, 96 নির্বাচনে শেখ হাসিনা, আগে আওয়ামী লীগকে বলা হচ্ছিল যে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হলো যে আওয়ামী লীগ আসলে ভারত তোষণ করে এবং আওয়ামী লীগ আসলে এদেশের এক ধরনের ধর্মনিরপেক্ষ দল। শেখ হাসিনাকে বুদ্ধি দেওয়া হলো যে এখন হাসিনাকে মানে এক ধরনের ক্যারেক্টার ধারণ করতে হবে, ইসলামকে ধারণ করে। সে জায়গায় শেখ হাসিনা কি বলল? সে কিন্তু বলল যে আমাদের অতীতের জন্য আমরা ক্ষমা চাই, আমরা ভালো হয়ে গেছি। সে হাতে তসবি, মাথায় ঘুমটা দিয়ে সে কিন্তু জনগণের কাছে ক্ষমা চাইলে জনগণ ক্ষমা করে দিল, তাই না? এরপরে কি করলো? এরপরে জোরপূর্বক ক্ষমতায় আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, বাংলাদেশে গণহত্যা পরিচালিত হলো। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে প্রথম গণহত্যা, বাংলাদেশে প্রথম গণতন্ত্রকে ভণ্ডুল করেছে শেখ মুজিব, এরপরে তার কন্যা শেখ হাসিনা। তো এই আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা এই আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগকে সুযোগ দিবে, আওয়ামী লীগের নেতাদের নিয়ে মঞ্চে বক্তব্য দেওয়া হবে যে এই চেয়ারম্যান আমার সাথে, অমুক আমার সাথে, হ্যাঁ সব আওয়ামী লীগ আমার সাথে। ভাই, যদি আপনার সব আওয়ামী লীগ আপনার সাথে হয়, তাহলে এদেশের গণঅভ্যুত্থানের সব শক্তি, সাধারণ মানুষ সব আপনার বিরুদ্ধে যাবে। সুতরাং আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে কি চান। এই মুহূর্তে আমাদের কোনোভাবেই এই গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তির সাথে হাত মেলানোর, লেয়াজু করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমিও বলি, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, সামাজিক কারণে যে সকল আওয়ামী লীগ ছিল, ভোট দিয়েছে, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এদের কোনো বিচার করব না, করার দরকার নেই, জুলুম করব না। কিন্তু এদেরকে তো আসলে ওইভাবে থাকতে হবে। শেখ হাসিনা যদি দিল্লি থেকে চক্রান্ত করে আর ওই শেখ হাসিনার ফাঁদে যদি পা দেয় কেউ, তাহলে কি জনগণ তাকে ছাড়বে? ধন্যবাদ রাশেদ খান। মনিয়াপা, আমি আসতাম যেটা রাশেদ খান একটা বিষয় তুলে আসছেন, 50 জন একটা হিট লিস্টের যে তালিকার যে বিষয়টা, আপনার বেশ কিছু নামও আসছে হিট লিস্টে, কার কার নাম আছে এক্ষেত্রে। তো শঙ্কার যে মাত্রাটা সেটা তো রয়েই গেল এবং বাড়ছে। এবং আমাদের যে আইন শৃঙ্খলার যে অবস্থা, এটা নিয়ে যে বারবার কথা বলা হচ্ছে। এবং আজকেও আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ ইনকিলাব মঞ্চ 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। হ্যাঁ, শুধু তারাই দিয়েছে তা না, আরো অনেক গোষ্ঠী বলছে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার নামও চলছে। আমি আপনাকে বলি, 50 জনের যে হিটলিস্ট দিয়েছে, আমি জানি না, আমি পাই নাই, আপনি পেয়েছেন তো কারা কারা আছে। কিন্তু এটার বাইরে আপনি হাদি যেদিন গুলি খেলো তারপরে থেকে আপনি যদি হিসাব করেন কতগুলোর সমস্যা হলো। আপনি দেখেন গতকালকের হিসাবটা করেন, গতকালকে তার লাশটা আসলো
ওই মুহূর্তেই আপনার মামি সিংয়ে আপনার একজনকে নাস্তিক না, হিন্দু যুবক। অবমাননা করেছে, হিন্দু মানুষটাকে পুড়িয়ে মানে মেরে ফেলে পুরানো হলো গাছে তুলে, এবং এই ভিডিওটা অনেক মানুষ অবলোকন করেছে। এই যে নৃশংসতা, আজকে যখন আপনার সাথে কথা বলছি, লক্ষ্মীপুরে এক নেতার ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়ে বাচ্চা সন্তানটাকে মেরে পুড়িয়ে ফেললো। আপনার যখন কথা বলছি, কুষ্টিয়ার নির্বাচন কমিশনে আগুন দিল এবং ফাইল প্রায় সবগুলোই পুড়ে ছাড়খাড় হয়ে গেল। এই জায়গাগুলায় আপনার কিসের আলামত? এই হাদি হত্যাকাণ্ডের পরে যদি মনে হতো যে হাদিকেই শুধু টার্গেট ছিল, তাহলে তো তারা শত্রুপক্ষ করেছে, তাদের এখন ঠান্ডা থাকার কথা। কিন্তু দেশটাকে ডেস্ট্রয় করার জন্য যেখান থেকে পারবে, এবং অনেক প্রার্থী নিজেরাও কিন্তু এখান থেকে মানে আপনার পার পাবে না। অনেক প্রার্থী, যেমন চিটাগংয়ের প্রার্থীকে গুলি করছে, পেটের ভেতর দিয়ে গুলি গেছে। ভাগ্য ভালো যে তার নারী ভুঁড়িতে লাগে নাই, সে বেঁচে আছে, সহযোগী মারা গেছে। পাবনাতে এরকম ঘটনা ঘটছে, কে গুলি করছে সে গুলিওয়ালাকে খুঁজে পাওয়া গেছে। তারপরেও কিন্তু ওইভাবে নরণচরণ নাই এই সরকারের। সরকার যদি আইনের শাসন কায়েম না করে, তাহলে কিন্তু এই জিনিসগুলা চলতেই থাকবে। টেলিভিশনের পর্দায় আমরা সবাই নীতি কথা বলি, কিন্তু কাজ করার সময় কয়জন নৈতিকতা নিয়ে আমরা কাজ করি? যদি নৈতিকতা নিয়ে কাজ করতাম, আজকে 8-9 দিনের ঘটনা, হাদি গুলি খাইছে, তাহলে কিন্তু আরও প্ল্যান বোঝা যেত। ও যে ছাত্রলীগ করতো, ওই ছেলেটা, ওই অসভ্য লোকটা, এটা আমরা অনেকেই জানি, কিন্তু ও আর কি করতো এটা কিন্তু জানি না। এই যে গুপ্ত রাজনীতির চালুটা, সে আর কি করতো, সে যে দুইবার জেলে গেল, কাদের ছত্রছায়া যেই হোক না কেন। আপনি কেউ বলতে পারে যে বিএনপিও তো ছিল, উকিলের ঘরে কোনো জাত থাকে না, এটাও যেমন সত্যি কথা। আপনার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের উকিল দিয়ে অনেকেই বের হয়েছে, কিন্তু অরিজিনাল উকিল কে ছিল? সে কিভাবে তাকে বের করলো দুইবার? 1 মাসের মধ্যে বের হওয়ার যে, শোনেন, টাকার মামলা নন বেলেবল এবং অস্ত্রের মামলা দুইটাই নন বেলেবল, তাহলে সেই মামলার আসামি হয়ে 1 মাসের মধ্যে কিভাবে বের হয়? প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন যে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন। মনিয়াপা অনেকগুলো বিষয় নিয়ে আসেন, নির্বাচন সহিংসতার অনেকগুলো বিষয় নিয়ে আসেন, এবং নির্বাচন নিয়ে যে উত্তপ্ত পরিবেশ কিংবা পরিবেশ যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি আরও সামনে আমাদের আসতে পারে, অনেক সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো থেকে আমরা পেয়েছি। রাশেদ খান, আপনার কাছে আমার প্রশ্ন একটু আগে আমি করেছিলাম, ওটার উত্তর পাইনি, জন্য আবার আমি সেই প্রশ্নে আছি যে এই হাদির মৃত্যু অনেকে বলছে যে আপনার নির্বাচন এক পলিটিক্সের শিকার, যেটা মনিয়াপা কিছুক্ষণ আগে বলে গেলেন। দেখেন, প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন বানচালের ক্ষেত্রে যে কথা বলেছেন, এর আগেও বলেছিলেন যে আওয়ামী লীগের ঘিন্ন প্ল্যান রয়েছে নির্বাচন বানচালের, এবং এটা সত্য, কেন থাকবে না? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের সুযোগ কেন সৃষ্টি করবে না? আওয়ামী লীগ তো ফিরতে চায়, দল হিসেবে ফিরতে চায় বাংলাদেশে। তারা আবারও ক্রসফায়ার, ভোট চুরি, তারপরে গুম খুন, এ ধরনের আয়নাঘর সৃষ্টি, এ ধরনের রাজনীতি করতে চায়, এবং তারা এই কারণে ফেরার জন্য যা করার তাই করবে। এখন এই যে উসমান হাদিকে হত্যা করা হলো, অবশ্যই নির্বাচন বানচালের চক্রান্ত। প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করা, আগুন দিয়ে এক ধরনের বলা যায় সাংবাদিকদের হত্যার প্ল্যান করা, এগুলো নির্বাচন বানচালের চক্রান্ত। এই যে প্রথম আলো কার্যালয়, আমি দেখলাম যে বিল্ডিংটা যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই বিল্ডিংয়ের উপরে অসংখ্য সাংবাদিক ছিল। যদি তারা কেউ মারা যেত, যদি তারা এইভাবে আক্রান্ত হতো, তখন কি হতো? এরপরে আসেন ডেইলি স্টারের কার্যালয়, কিভাবে ভাঙচুর করা হয়েছে, কারা ভাঙচুর করেছে? যারা নির্বাচন চায় তারা কি এই কাজ করতে পারে? এবং বেশিরভাগ সাংবাদিক এবং ওই প্রতিষ্ঠানের কর্মরত যারা, তারা ছাদে আটকা ছিলেন। আমি তো সেটাই বলছি যে এই যে রুমের ভিতরে তাদেরকে আটকে রেখে আগুন দিয়ে দেওয়া, এটা তো হাসিনার রাজনীতি। এরপরে ডেইলি স্টারের পুরো বিল্ডিংয়ের গ্লাসগুলো ভেঙে ফেলা, তার ভিতরে ঢোকা, সাংবাদিকদেরকে হেনস্থা করা, এই কাজগুলো কারা করলো? অবশ্যই পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে, এবং এর সাথে কয়েকজন মানে মববাজ জড়িত। দেখেন উসমান হাদি, যারা উসমান হাদিকে ধারণ করে তারা এই কাজ করতে পারে?
উসমান হাদি কি বলেছিলেন? তিনি যখন ওই প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করা, এরপরে কার্যালয় ভাঙচুর করার চেষ্টা করা, এই কাজগুলো করছিল, তখন উসমান হাদি তিনি একটি টকশোতে বলেছিলেন বা একটি প্রোগ্রামে বলেছিলেন যে আমরা তো এটা সমর্থন করতে পারি না, যে আপনি প্রথম আলোর কার্যালয়ের সামনে যাবেন, ভাঙচুর করবেন। আপনার যদি প্রথম আলো ভালো না লাগে, ডেইলি স্টার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি এই আদর্শের বিপরীতে আরও 10টা প্রথম আলো তৈরি করেন। আপনি সেই কাজ কেন করতেছেন না? আপনি সেই কাজ না করে আপনি ভাঙচুর করতেছেন, আপনি গণ অভ্যুত্থানের পরে একের পর এক আন্দোলন, এগুলো কেন? কি কারণ? আমি মনে করি অবশ্যই এগুলোর পিছনে নির্বাচন বানচালের চক্রান্ত রয়েছে। তবে এই যে মানে উসমান হাদি হত্যার ঘটনার পরে আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ঢাকা ৮ আসনে যিনি প্রার্থী মনোনীত, তাকে এক ধরনের টার্গেট করার চেষ্টা হয়েছিল, যেখানে একটি দলের প্রধান নেতা আকারে ইঙ্গিতে সেটি বুঝাচ্ছিলেন, এবং আরও সেই দলের কর্মীরা এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছিলেন, মনে হচ্ছে যে বিএনপি মনে হয় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে যাতে করে মাঠটা খালি হয়ে যায়। পরবর্তীতে কি প্রমাণিত হলো? যে মির্জা আব্বাস সাহেব এই ঘটনার সাথে জড়িত নয়। এখন দেখেন, যদি এই যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো, যদি কোনো না কোনোভাবে আমরা তথ্য পেতাম যে এরা ছাত্রলীগের নেতা বা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, যদি এদের মানে হদিস না পাওয়া যেত, আপনি বিশ্বাস করেন মির্জা আব্বাস ভাই বাংলাদেশে রাজনীতি করতে পারতেন না, এবং বিএনপির জন্য ব্যাপক ক্ষতি হতো। তো সেই জায়গা থেকে মির্জা আব্বাস ভাই কিন্তু রেহাই পেয়েছেন, এবং তিনি যখন ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, তিনিও কিন্তু বলা যায় যে মবের শিকার হতে যাচ্ছিলেন। আমি তার ধৈর্যের আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাননি। এবং ঢাকা মেডিকেলের সামনে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে এই ধরনের মব আজকে আব্বাস ভাইয়ের সাথে করা হচ্ছে, আমার সাথে তো করা হতে পারে। আমাকে অনেকে বলছে, ভাই আজকাল আপনি হয়তো সমালোচনা অনেকের করেন, সমালোচনা আপাতত বন্ধ করেন, কারণ সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, তৌহিদি জনতা রূপে আপনার উপর মব সৃষ্টি করা হতে পারে। আজকে আপনি কি করবেন? আজকে সমালোচনা করার জায়গাটা নাই, আজকে গঠনমূলক কথা বলার জায়গা নাই, আজকে তাহলে টক শোতে কেন আসবো? গণতন্ত্র কি? আজকে আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার করবো, এটা তো গণতন্ত্র। সেই গণতন্ত্রের জায়গাটা রাখা হচ্ছে না। আপনি বললেন যারা মব সৃষ্টি করছে তারা আইডেন্টিফাইড, এই তৌহিদি জনতার নামে যারা আসছে, এরা আসলে কারা? দেখেন, অবশ্যই এরা থাকতে পারে সাধারণ মানুষ, থাকতে পারে বিভিন্ন দলের ছত্রছায়ারা বেড়ে উঠছে, বা জঙ্গি থাকতে পারে বলতে আপনারা শিওর না? আপনি তো অনেক কথা জানলে বলতে পারবেন না। ওই যে বললাম যে আমাকেই তো বলা হচ্ছে যে ভাই একটু সমালোচনা কম করেন, নাই আপনার উপর মব সৃষ্টি করা হতে পারে। একজন গুরুত্বপূর্ণ নেতা আমাকে এই কথা বলল, তো আজকে আমি এই কথা বলি যে অমক দলের কর্মীরা মানে কাজ করতেছে, আপনার এই বাংলা ভিশনের নিচে যখন যাব, আমার উপর যে মব সৃষ্টি করা হবে না তার নিশ্চয়তা কি? আজকে উসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমার কথা হলো যে ঠিক আছে, আমরা আমাদের যারা মানে দেশের বাইরের শত্রু রয়েছে সেটা ভিন্ন হিসাব, কিন্তু এই বাংলাদেশেই তো আমরা গণ অভ্যুত্থানের শক্তি একে অপরের শত্রু। আজকে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল, দেখেন ঠিক আছে উসমান হাদি ভাই শহীদ হয়েছে, আমি মনে করি এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্ভবপর ছিল, কিন্তু যখন আপনি এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা শুরু করলেন, তখন কিন্তু আর জাতীয় ঐক্য থাকে না। তার মানে আমি বিশ্বাস করেছিলাম সম্ভব না, সেটা সম্ভবপর নয়, কারণ এই ঘটনার দায় একজন আরেকজনের উপর চাপিয়েছে, বিএনপি কিন্তু কারোর উপর চাপায়নি। কিন্তু বিএনপিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি ধ্বংস করার একটি প্ল্যান তৈরি করা হয়েছিল। তো রাখে আল্লাহ মারে কে? তো আল্লাহ তো আসলে জানে যে কোনটা অন্যায় আর কোনটা আসলে নাই, তাই না? ধন্যবাদ। সেই জায়গায় আসলে এই ঘটনার দায় বিএনপির উপর দিতে চেয়েছিল, সেটা আসলে সম্ভবপর হয়নি। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই শুনছিলেন বিষয়। আসলে আমি যেটা রাশেদ খান যেটা উত্তর দিতে পারেনি, সেই প্রশ্নটা আমি আপনার কাছে নিয়ে যাব। আসলে কারা, গভর্নমেন্ট কেন পারছে না? আপা আবার এইসব উত্তর খুব ভালো দিতে পারে। শোনেন, গভর্নমেন্ট চাচ্ছে না তাই পাচ্ছে না। গভর্নমেন্ট চাইলে হেন কোনো কাজ আছে পারে না। বাংলাদেশে আমি খুব কম জিনিসকে আমি সম্মান করি, আমি পছন্দ করি, তার মধ্যে একটা হলো গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের আর্মিরা যদি চায়, সৈনিকেরা অনেক কিছু বের করা তাদের কাছে কোনো ব্যাপারই না। সারা বিশ্বে আমাদের শান্তিরক্ষী বাহিনীদের অত্যন্ত সুনাম। আমি ভালো কথা মনে হয়েছে সুদানে যে 6 জন শান্তিরক্ষা বাহিনী আমাদের ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে শহীদ হয়েছেন, আজকে তাদের লাশ এসেছে।
আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যত ভুল শুদ্ধ যত থাকুক, আজকে মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ একে খন্দকার উনিও চলে গেছেন, তারও আমি আত্মার মাগফিরাত কামনা করছি ৭১-এর কথা মনে করে। তো সেই জায়গায় যদি চায় তারা, তাহলে তারা আনতে পারে। নইলে আপনার কখন কোথায় কিভাবে গেল মার্ডারার তাকে নির্ণয় করা গেল, কিন্তু সময় মতো গেল না। সময় মতো নির্ণয় করা গিয়েছে, কিন্তু সেটা সামনে আনা যায় নাই। এটা যদি চিফ অ্যাডভাইজার যদি বলে তার সংস্থাকে যে তোমরা আমাকে বের করে দাও, যারা যারা এই মানুষগুলোকে মবে শিকার করতে চাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তাদেরকে উনি যদি মন থেকে নির্বাচন চান, তাহলে বাংলাদেশে নির্বাচন হওয়া কোনো ব্যাপারই না। সুন্দর নির্বাচন হতে পারে এখনো, যদি উনি চান, উনারা চান, উনাদের পাইক পেয়াদারা চান। উনি চান না কেন আমি জানি না। উনি খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, উনি আজকেও সুন্দর কথা বলেছেন, কিন্তু সুন্দর কথা ৩০০ আসনের একদিনে নির্বাচন সম্ভব বুঝছেন কি তারা চান না? গভর্নমেন্টের অবশ্যই অ্যাক্টিভিটিস। আপনি কি কথা বলেন? একটা আপনার মার্ডারার সে আস্তে ধীরে চলে গেল, আমি সব কিছু বুঝলাম, কিন্তু আমি ধরতে পারলাম না চোরকে। এটা তো হতে পারে না। এটা সরকারের কত বড় ব্যর্থতা আপনি বলেন। যে লোকটাকে এটা কি হইলো, এটা কি হতে পারত। এবং আপনি দেখেন যে যারা মিশছে এই মানুষগুলা যে 1 মাসে জামিন পাইছে, সরকারের কাছে কি, তার গোয়েন্দা সংস্থার কাছে এই রিপোর্ট থাকবে না? যখন আপনার এই 5ই আগস্ট গেল, সব শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে গেল, কেউ নিজে থেকে বের হয়ে গেল, কেউ আবার পরবর্তীতে জামিন নিয়ে বের হলো, তখন কি একটা দেশের সরকার জানার কথা না যে এরা কি করতে পারে? লন্ডনে আমাদের নেতার জন্য কি করা হয়েছিল, আপনার সুব্রত এসে যদি নিজে স্বীকার না করতো, আমরা তো জানতাম যে মসজিদের ওইখানে গিয়ে দাঁড়ায় ছিল কাকে ধরার জন্য। এই যে একজন লিডার লন্ডন পর্যন্ত সেভ না, যেখানে সেখানে বাংলাদেশে তাকে সেভ কে দিবে? যে কথাটা রাশেদ বললো যে আমাদেরকে আমরা হাদিও অনেকবার বলছে, বিভিন্নভাবে বলছে, সে ফেসবুকের পোস্ট দিয়ে বলছে, ইউটিউবে বলছে তার জীবনটা খুবই অনিরাপদ। তাহলে সরকার কি সেদিন শুনছে? আজকেও সরকার শুনবে না। আরেকটা হাদি হবে এদের মধ্যে কেউ, আল্লাহ না করুক যদি হয়। সরকার কি ওই দিনের জন্য বসে আছে যে এই মানিক মিয়া এভিনিউতে এত বড় বড় জানাজা হবে? তার পরিবার কি এইটুকু এটা চাওয়ার জন্য কি সন্তান জন্ম দিছে, মানুষ করছে, স্বপ্ন দেখছে তার পরিণত বয়সে সে ভালো কিছু করবে, তারপরে পৃথিবী ছেড়ে যাবে? হঠাৎ করে চলে যাওয়ার জন্য কোনো পরিবার স্বপ্ন দেখতে পারে না। তাহলে এই কাজটা সরকার যখন করলো, সরকার এই 8 দিন 10 দিনে হাদির এই ঘটনার পর আইন শৃঙ্খলার কোনখানে উন্নতি হয়েছে আপনি বলেন তো আমাকে? আগেই বা কোন জায়গাটা ছিল? কোন জায়গায়? কোথাও ছিল না। তাহলে আমরা কি একটা লাশের জন্য বসে থাকবো? সেই লাশটা হবে, আমরা একটা করে জানাজা পড়বো, একটা করে কাজী নজরুলের মাজারে পাবো, আমরা আরেকটা মাজার পাবো, আমরা ওইখানে দিব, আমরা বলেন আপনি? আমরা তো এটা চাই না। একদম না। আরেকটা প্রশ্ন একদম হারিয়ে ফেলছিলাম, সেটা হচ্ছে যে মবের যে সংস্কৃতি, যে জায়গাটা আমরা আছি, প্রথম আলো ডেইলি স্টারের মতো, আপনার প্রশ্ন একজন রাজনৈতিক হিসেবে আসলে গণমাধ্যমের ভবিষ্যৎটা কি দেখছেন? গণমাধ্যমের কোনো ভবিষ্যৎ অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, ছিল না ওরকম ভবিষ্যৎ, এখনো নাই। যেটা আশা করা হয়েছিল 5ই আগস্টের পরে পড়বে। আপনি দেখেন 5ই আগস্টের পর আগে সাংবাদিকদের সবচেয়ে বেশি পেটানো হয়েছে। 5ই আগস্টের পরে কেন হলো না? আমি বলি সবচেয়ে বেশি পেটানো হয়েছে, সাংবাদিকদের গুম করা হয়েছে, গুমের পরে বের হওয়ার পরে আবার তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা এখানে সিগনিফিকেন্ট আছে। এরপরে 5ই আগস্টের পরে আমরা যেটা মনে করেছিলাম তা কি হয়েছে? সাংবাদিকরা এখন কি নিরাপদ? আপনি আমাকে বলেন, একজন চিফ অ্যাডভাইজার ডেইলি স্টার প্রথম আলোকে ফোন করলে কি সব শেষ হয়ে গেল? আমার কথা হলো, ডেইলি স্টার প্রথম আলো এরা যদি খারাপ কোনো কাজ করে রাষ্ট্রের বাইরে, তাদের জন্য মামলা হওয়া উচিত, তাদের জেল হওয়া উচিত, জরিমানা হওয়া উচিত। কিন্তু তাদের এইভাবে এতগুলো মানুষকে জিম্মি করে ওই আপনার ছাদের উপরে তুলে আগুন ধরায় দিবে, এটা কিভাবে? এটা কি একটা স্বাধীন দেশ গেল একটা? 2 নম্বর আপনার নুরুল কবির, আপনার নিউ এজের সম্পাদক, উনি আওয়ামী সরকারের বিরুদ্ধে কি না বলছে, কত পরিমাণ টর্চার হয়েছে। আমার সঙ্গে কিন্তু ওনার খুব খাতির নাই, দেখা হইলে হাই হ্যালো। সেই মানুষটাকে যদি এই মবের শিকার হইতে হয়,
তাহলে মানুষ বিচারের বাণী নিভৃতে কাঁদবে, এটাই স্বাভাবিক। আমি সাংবাদিকদের শীর্ষস্থানীয়দের কথা বলছি, আপনারা মিডিল ক্লাসের, তাহলে মিডিলের তো কোনো অবস্থাই নেই। আর তার চায় ছোটগুলার তো আমি তাদের আর গুনতে পারলাম না, আমি দুঃখিত। বাট যে দেশে রাজনীতিবিদরা নিরাপদ না, সাংবাদিকরা নিরাপদ না, যারা রাজনীতিবিদের ভালো এবং মন্দ কথা লিখবে তারা নিরাপদ না, তাহলে সেই দেশটা আপনি কোন জায়গায় যায় উপনীত হবে? একদম শেষ দিকে আরেকটা প্রশ্ন দিয়ে আপনার কাছ থেকে আমি যাবো আর কি, সেটা হচ্ছে জনাব তারেক রহমান দেশে আসছেন, আজকে ট্রাভেল পাস হাতে পেয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখছি। তো 25 তারিখে সম্ভাব্য যে আসার যে বিষয় এবং আপনাদের প্রস্তুতিটা। দেখেন, আমাদের তো বিএনপি রাজনীতি হচ্ছে খুবই আপনার হিসাবের রাজনীতি, সব পয়েন্টে পয়েন্টে টাচ করলেই হয়ে যায়। অত কিছু জন্য যে 10 দিন 20 দিন আগে থেকে চুলচেরা হিসাব করতে হবে তা না। আর যে মানুষটার জন্য 17 বছর সমস্ত নেতাকর্মী প্রতীক্ষা করছে, নট অনলি নেতাকর্মী, আপনার সাপোর্টাররা প্রতীক্ষা করছে, তার আসার জন্য তো অবশ্যই আমরা উদ্গ্রীব। এবং আমরা কে কোথায় যার যেখানে দায়িত্ব পড়বে, যেহেতু রাষ্ট্রের অবস্থা ভালো না, আমরা চাই না আমাদের নেতাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে। সো যার যেখানে অবস্থান জানিয়ে দেওয়া হবে, আমরা ওখানেই থাকবো। বাট এইখানে যেটা না বললেই না, আমাদের ধারণা দেশটাকে তারেক রহমান যাতে এই দেশে ঢুকতে না পারে, সেই জন্য কিন্তু দেশটা হঠাৎ করে এত কিছু হয়ে যাচ্ছে। এটা যে কোনো সচেতন মানুষ বলতে পারবে। আপনি দেখেন, যেদিন হাদি গুলি খেলো ওই দিনই কিন্তু ওনার বলার কথা, এবং বলেছেনও যে উনি কবে ফিরছেন। তো এটা কিন্তু গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের কাছে নিউজটা ছিল যে হয়তো রাতে এই ঘোষণাটা আসতে পারে। গুলিটা কিন্তু ওই দিন দুপুরে হলো। এই যে দেশটাকে যে অন্ধকারের দিকে ধাবিত করার জন্য এই কাজগুলো, যাতে যে কোনোভাবে তারেক রহমানের আশাটাকে আটকে দেওয়ার জন্য, তার জনপ্রিয়তাটাকে যারা ভয় পায়, তার জনপ্রিয়তাটাকে যারা হিংসে করে, তারা এই কাজগুলো করছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিটাকে স্বচ্ছ করার জন্য, বাংলাদেশের রাজনীতিটাকে, গণতন্ত্রকে উন্নত করার জন্য এবং প্রাতিষ্ঠানিক রূপলাভ করানোর জন্যই কিন্তু এই কাজগুলো করছে। আপনারা যদি এই দেশের মঙ্গল চান, তাহলে এই দেশটার কথা চিন্তা করে অন্য কাজগুলো করতে হবে। আবার শেষ কথা দিয়ে আমি আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে তারেক রহমান যদি দেশে ঢুকতে না পারেন, এটা এবং হাদির হত্যাকাণ্ডের সাথে যে একটা সম্পর্ক বা যোগসূত্র টানার যে চেষ্টা, বা যেটা বললেন আপা, এই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আমি জনাব তারেক রহমানের অনেকগুলো বক্তব্য শুনেছি। তিনি আমাদের শহীদ হাদি ভাইকে নিয়ে সোচ্চার ছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, এমনকি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি একই কথা বলেছেন যে আমি যে কথা বলছিলাম যে নির্বাচন বানচালের চক্রান্ত, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের জীবনের যে নিরাপত্তা ঝুঁকি আছে, সেটা কিন্তু আমরা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ পেলাম। অনেকে বলছিলেন যে তারেক রহমান কেন দেশে ফেরে না, কেন আসছে না, মায়ের কেন আসছে না, সেটার প্রমাণ কিন্তু আমাদের হাতে এসে গেছে। অর্থাৎ যদি আপনি বিএনপির রাজনীতি শেষ করতে চান, তাহলে জনাব তারেক রহমানকে আপনাকে অবশ্যই যে কোনোভাবে তার ক্ষতি করতে হবে। এবং সেই ক্ষতি করার জন্য অনেকে ওতপোতে বসে আছে, এটা তো সত্য। অনেকে কিন্তু এইভাবে বসে আছে কিভাবে তারেক রহমানের ক্ষতি করা যায়। তবে এই ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হলো, এরপরে আসলে বিএনপি যেমনিভাবে সচেতন হলো, জনগণও সচেতন হলো যে এইভাবে আর চলা যাবে না, এইভাবে আর দেশটা চলতে পারে না। তো আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান দেশে আসতেছেন, তিনি সংস্কারের রাজনীতি করবেন, এটা সবাই বিশ্বাস করে। কারণ এই 16 বছর 17 বছর তিনি নিপীড়নের শিকার, নির্বাসিত। এখন তিনি বাংলাদেশে ফিরে অবশ্যই আমার কাছেও যতটুকু আমার বিশ্বাস হয়, তিনি আসলে পরিবর্তনের রাজনীতি করবেন। তার বাবা যে রাজনীতি করেছিল, খাল কাটা কর্মসূচি, বৃক্ষ রোপণ করা, এছাড়া আপনার আরও বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কৃষির উন্নয়ন, এই কাজগুলো খুবই দরকার বাংলাদেশের জন্য। এছাড়া মধ্যপ্রাচ্যে যে আপনার শ্রমিক পাঠানো, এই কাজটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি দেখেন যে শহীদ ওসমান হাদি তিনি কিন্তু ওই সময়কার বিএনপি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির
যে স্বপ্ন, সেই কথা তিনি বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ, সেই কথা বলেছেন। এবং জনাব তারেক রহমানকে নিয়েও তিনি অনেকগুলো প্রশংসা করেছেন এবং তার নিরাপত্তার ব্যাপারে তিনিও উদ্বিগ্ন ছিলেন আমার কাছে যতটুকু মনে হয়। ঠিক একইভাবে আমাদের উসমান হাদি ভাই তার জীবন নিয়ে উদ্বিগ্ন ছিলেন, আমিও উদ্বিগ্ন, আপাও, আপনি নিজেও। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার 16 মাসেও আমাদেরকে আসলে এই নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে নাই। অনেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে অন্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে। কেন? মানে ওই যে হাসিনার মতন, যে হাসিনা আপা ভালো আর সব খারাপ, এখন ইউনূস স্যার ভালো, ইউনূস ভাই ভালো, বাকি সব খারাপ। আসলে কি তাই? তো আপনি ইউনূস স্যার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তারে কেন সরিয়ে দেন না? আপনার স্বাস্থ্য উপদেষ্টা আপনার ব্যাংকের ম্যানেজার ছিল, তাই না? তো ঠিক আছে, তাকে যে কোনো একটা প্রজেক্টের কাজে লাগাইতে পারতেন, ব্যাংকে আবার ঢুকাইতেন, ব্যাংক তো পেয়ে গেছেন। তাকে আপনি কেমনে স্বাস্থ্য উপদেষ্টা বানাইলেন? শিক্ষা খাত ধ্বংস করেছেন, চিকিৎসা খাত ধ্বংস করেছেন, আইন শৃঙ্খলা ধ্বংস করেছেন, এবং ধ্বংসের বাকি আছেটা কি? আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনটা না হয়, এই বাংলাদেশের পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এবং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই দায়ী করতে হবে। তাকে মাফ করার কোনো সুযোগ নাই। যারা তাকে মাফ করতে চায়, যারা তাকে সেফ জোনে রাখতে চায়, তারা ওই যে হাসিনার রাজনীতিকে ফলো করছে। ঠিক বাংলাদেশের এই মুহূর্তে এই যে আমরা বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী না, হ্যাঁ দায়ী, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি দায়ী না যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কেন বাংলাদেশ চালাচ্ছে? উপদেষ্টা দায় হলো সরকার প্রধান হিসেবে দায়িত্ব তার। অবশ্যই দায় তার বেশি, সব থেকে বেশি। 1 নম্বর, এখন আমরা তো বলতে পারতেছি না, সমস্যা, আমরা তো বিপদের মধ্যে আছি। আমরা যদি এই সরকারের পদত্যাগ চাই বা এই সরকারকে আমরা সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করি, তো দেশ তো ব্যর্থ হবে। এর জন্য আমরা বলছি যে ঠিক আছে, এখন কি আর করার, আমরা তো মানকে চিপে পড়ে গেছি, বিপদে আছি। তো এই সরকারের মাধ্যমে নির্বাচনটা আদায় করে নিতে হবে। এই সরকার সংস্কার পারে নাই, বিচার পারে নাই। এখন জনগণের শেষ প্রত্যাশা, যদি নির্বাচনটা কোনো রকম করে দিয়ে যায়, যে কথা তারা বলছিল যে ইতিহাসের সেরা একদম নির্বাচন, শেষ দিকে আমরা যে ইতিহাসের সেরা নির্বাচন, তো ইতিহাসের সেরা নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবে না। আমরা হাদি ভাইয়ের হত্যাকাণ্ড দেখলাম, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই যে ময়মনসিংহে দেখেন, ঠিক আছে, ওই হিন্দু যুবক অপরাধ করেছে, আমি ধরে নিলাম, আইন আছে, আদালত আছে। ওই ভিডিওটা দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমার কাছে, আমি ঘুম থেকে উঠে ওই ভিডিও সামনে আসলো, আমি ভেবেছিলাম যে শাহবাগে হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। পরে আমি তথ্যপত্র পেলাম যে এটা ময়মনসিংহে ঘটেছে। এতটা ন্যাক্কারজনক এই যে মব, সেখানে যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এইভাবে ভিডিও করতেছে। আজকে বাংলাদেশের মানুষের আচরণের কোনো পরিবর্তন হয়েছে? কোনো সংস্কার হয়েছে? তো গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই মানুষের প্রশিক্ষণ দেওয়া, সংস্কারের জন্য বিভিন্নভাবে মানুষকে বোঝানো, এই কাজগুলো করে নাই। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।